ওয়েলকাম টু দাস কোচিং। এখানে শিক্ষামূলক ও তথ্য নির্ভর ভিডিও দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আর পেয়ে যান আমাদের আপলোড ভিডিওগুলির দ্রুত নোটিফিকেশন। ইউনিট 2 টাইপস অফ রিডিং এর মধ্যে আছে ইন্টেনসিভ এবং এক্সটেন্সিভ। ইন্টেনসিভ অর্থাৎ একটা হচ্ছে বিস্তৃত পাঠ, আর আরেকটা হচ্ছে একক পাঠ। তো বিস্তৃত পাঠ বলতে এখানে কি বোঝানো হচ্ছে, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। যেহেতু ইপিসি 1 এর ক্ষেত্রে প্রশ্নগুলো ছোট, মানে 5 নম্বরের জন্য, তো এখানে শর্ট প্রশ্নের জন্য বিশেষ করে আমরা গুরুত্ব দিব, 2 নম্বরে কে বিশেষ করে গুরুত্ব দিব। এখানে 2 নম্বরে কিন্তু এই ধরনের প্রশ্ন আসে। যাই হোক, তার আগে আমাদের জানতে হবে সিলেবাসে যে টপিকগুলো আছে সেই টপিকগুলো সম্পর্কে আমাদের মোটামুটি একটা অভিজ্ঞতা থাকতে হবে, তাতে যে কোনো কোশ্চেন আমরা অ্যান্সার করতে পারবো। বিস্তৃত পাঠ বলতে এমন এক ধরনের পাঠ প্রক্রিয়াকে বোঝায় যেখানে শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে এবং বিভিন্ন ধরনের উপকরণ পড়ে। অর্থাৎ আমরা যখন কোনো একটা উপন্যাস পড়ি, এটা উপন্যাসের উদাহরণ দিয়ে ব্যাখ্যা করি, যদি এটা কোনো উপন্যাস যদি পড়ি তাহলে দেখব যে সেখানে একটা উপন্যাসের মধ্যে একটা সামান্য কোনো ঘটনা বা ছোট কোনো ঘটনাকে নিয়ে কিন্তু উপন্যাস হয় না। উপন্যাসের পরিধিকে বিস্তৃত, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের ক্যারেক্টার থাকে, বিভিন্ন ধরনের ঘটনা থাকে, বিভিন্ন ধরনের পরিবেশ থাকে, সবগুলো মিলে একটা উপন্যাস হয়। সেক্ষেত্রে যারা পাঠক, যারা পাঠ করে, তারা সেই বিভিন্ন ধরনের উপকরণ, বিভিন্ন ধরনের ক্যারেক্টার, চরিত্র, বিভিন্ন ধরনের পরিবেশ, সমস্ত কিছুকে তারা জানতে পারে বা সাহিত্য পাঠকে, সাহিত্যের যে আনন্দ উপভোগ করতে পারে। তো এই যে একটা বড় বা একটা আয়তনের যে বিস্তৃত একটা ক্ষেত্র, সেটাই হচ্ছে বিস্তৃত পাঠ, অর্থাৎ এক্সটেন্সিভ, যেটা আমরা এক্সটেন্ড করছি, বৃদ্ধি করছি, এই ধরনের পাঠ। এটি শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা, জ্ঞান অর্জন এবং সামগ্রিক শিখন প্রক্রিয়াকে উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি কি করে? ভাষাগত দক্ষতা, অর্থাৎ আমরা যখন উপন্যাস পাঠ করি বা কোনো বড় কোনো গল্প, সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে আমরা সেই যখন উপন্যাস, গল্প বা কোনো একটা কোনো বড় কবিতা যখন পাঠ করি, তখন ভাষাগত দক্ষতা আমাদের মধ্যে আয়ত্ত হয় বা ভাষাগত দক্ষতাকে ভাষাগতভাবে আমরা সেই আম বিভিন্ন অর্থ বা তার অন্তর্নিহিত মিনিং বা বিভিন্ন ধরনের বিষয়গুলো আমরা আয়ত্ত করতে পারি। জ্ঞান অর্জন, অর্থাৎ সেই সম্পর্কে জ্ঞান অর্জন হয় বা আমাদের মধ্যে অভিজ্ঞতা সঞ্চয় হয়। জ্ঞান অর্জন বলতে এখানে অভিজ্ঞতা সঞ্চয় বা নতুন কিছু জানা, এটাকে এখানে বোঝানো হয়েছে। এবং সামগ্রিক শিখন প্রক্রিয়া বিভিন্ন ধরনের হতে পারে। যেমন ধরুন, দেখে শেখা, শুনে শেখা, পাঠ করে শেখা। তাই এই সবগুলোকে মিলিয়ে বলা হচ্ছে সামগ্রিক শিখন। এই সামগ্রিক শিখন প্রক্রিয়াকে উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আমরা এই এর উপকারিতাগুলো সংক্ষেপে আলোচনা করব। কি কি উপকারিতা? প্রথম হচ্ছে শব্দ ভান্ডার বৃদ্ধি। শব্দ ভান্ডার অর্থাৎ নতুন নতুন শব্দ শিখতে সাহায্য করে। যখন কোনো পাঠ, বিস্তৃত পাঠ বা এক্সটেন্সিভ রিডিং যখন করি, যখন কোনো পাঠকে, বড় কোনো গল্প বা উপন্যাস পড়ি, তখন কি হয়? আমাদের মধ্যে প্রচুর পরিমাণে শব্দ আমরা শিখতে পারি বা জানতে পারি। এটি আমাদের শব্দ ভান্ডারকে কি করে? সমৃদ্ধ করে বা শব্দ ভান্ডারকে আরো বৃদ্ধি করে এবং কথোপকথন বা লেখার শব্দ ব্যবহারের ক্ষেত্রে দক্ষতা বাড়ায়। ঠিক আছে, প্রথম এটা উপকারিতা। নেক্সট হচ্ছে বোধগম্যতা বৃদ্ধি, অর্থাৎ বোধগম্য, বুঝতে পারা। বিভিন্ন বিষয়ে উপকরণ পড়ার ফলে শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক গভীর অর্থ বুঝতে সক্ষম হয়। অর্থাৎ আমরা সকলে জানি যে সাহিত্য নিয়ে যদি উদাহরণ দিই, তাহলে সাহিত্যের একটা গল্প বা কবিতা বা উপন্যাস বা প্রবন্ধ, যেটাই ধরা হোক না কেন, তার কিন্তু একটা অন্তর্নিহিত গভীর একটা অর্থ থাকে বা কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে বা কোনো সমাজকে কোনো একটা বার্তা দিতে বা কোনো একটা সত্য ঘটনাকে কেন্দ্র করে এই ধরনের বিভিন্ন ধরনের লেখা হয়ে থাকে। তো সেগুলো, তার গভীর যে একটা অর্থ,
পাঠককে যে গভীর একটা একটা বার্তা দেওয়া, মেসেজ দেওয়া, সেটা বুঝতে সক্ষম হয়। এটি তাদের দ্রুত তথ্য বিশ্লেষণ তা গ্রহণ করার ক্ষমতা বাড়ায়। অর্থাৎ যখন আমরা কোনো একটা বিস্তৃত পাঠ করি বা একটা প্রবন্ধ পড়ি বা গল্প পড়ি বা উপন্যাস পড়ি, তখন কি হয়? আমরা তার অন্তর্নিহিত অর্থ যখন বুঝতে পারি এবং তাকে কি করে তার তথ্যকে বিশ্লেষণ করতে পারি এবং তাকে সংশ্লেষণ করতে পারি। ঠিক আছে? এই ধরনের বোধ বা এই ধরনের বুদ্ধি আমাদের মধ্যে আস্তে, আস্তে তৈরি হয় বা বৃদ্ধি পায়। নেক্সট হচ্ছে পঠনের গতি বৃদ্ধি। নিয়মিত পাঠের অভ্যাস শিক্ষার্থীদের দ্রুত এবং স্বাচ্ছন্দ্যে পড়ার দক্ষতা অর্জনে সাহায্য করে। এতে সময় কম লাগে এবং তাদের পড়ার প্রতি আগ্রহ বাড়ে। অর্থাৎ পঠনের গতি বৃদ্ধি হয়। যখন আমরা বিস্তৃত পাঠ পড়ি, তখন কি হয়? পঠনের গতিটা বৃদ্ধি হয়। সেটা নীরব পাঠও করতে পারি বা সরব পাঠও করতে পারি। যেভাবে পড়ি না কেন, পঠনের গতি একটা বৃদ্ধি পায়। একটা গল্প বা উপন্যাস পড়ছি, পড়ার একটা দ্রুততা, একটা ছন্দ, একটা ভারসাম্য, এই গুলোকে আমরা সবগুলোকে আমরা ব্যালেন্স করে আমরা সেই পাঠটাকে আয়ত্ত করি বা পাঠ করি। নেক্সট হচ্ছে উচ্চারণ ও বাচন দক্ষতা। উচ্চারণ ও বাচন দক্ষতা। বিভিন্ন ভাষার বই পড়ার মাধ্যমে শিক্ষার্থীরা সঠিক উচ্চারণ এবং বাচন শৈলীর উপর দক্ষতা অর্জন করে। এটি তাদের কথা বলার আত্মবিশ্বাস বাড়ায়। অর্থাৎ যখন আমরা বিভিন্ন ধরনের বই পড়ি বা প্রবন্ধ পড়ি বা বড়, বড় প্রবন্ধ উপন্যাস পড়ি, এক্ষেত্রে কি হয়? আমাদের উচ্চারণ করার একটা দক্ষতা বা উচ্চারণ ভঙ্গিমার আ দক্ষতা বৃদ্ধি পারে। বচন দক্ষতা, বাচন দক্ষতা অর্থাৎ কথা বলার একটা দক্ষতা বৃদ্ধি হয়। কারণ উপন্যাস, গল্প, কবিতার মধ্যে বিভিন্ন ধরনের ডায়ালগ থাকে, বিভিন্ন ধরনের লেখা থাকে। সেগুলো অন্তর্নিহিত সেগুলো যত বেশি পড়া যায়, তার ফলে কি হয়? আমাদের এইসব বচন শৈলীর একটা দক্ষতা বৃদ্ধি পায়। এতে কি হয়? আত্মবিশ্বাস বাড়ায়। আমরা সুন্দর করে যখন কথা বলতে পারি, তখন আমাদের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হয়। এটা এখানে বলা হয়েছে। নেক্সট হচ্ছে রচনার দক্ষতা বৃদ্ধি। রচনার দক্ষতা বৃদ্ধি। পড়ার মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন রচনার শৈলী, কাঠামো এবং প্রকাশভঙ্গি সম্পর্কে ধারণা পায়। এতে তাদের লেখার গুণগত মান উন্নত হয় এবং তারা সৃজনশীল রচনায় দক্ষ হয়। অর্থাৎ রচনার দক্ষতা বৃদ্ধি। পড়ার মাধ্যমে কি হয়? এগুলো যখন কি রচনা লেখা, যেমন ধরুন আপনি একটা উপন্যাস পড়ছেন, সেই উপন্যাসের বিষয়ে যখন আপনি গোটা উপন্যাস পড়লেন, তখন উপন্যাসের উপর বেস করে আপনি কিন্তু কোনো একটা রচনার লিখতে পারবেন। মানে আমাদের সেই দক্ষতা ভাষাগত দক্ষতা বৃদ্ধি পায় বা বৃদ্ধি পেয়েছে, ভাষা শৈলীর ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এগুলো যখন আমাদের বৃদ্ধি পেয়ে থাকে, তখন কি অটোমেটিক্যালি আমরা কি করি? রচনা লেখার দক্ষতা বৃদ্ধি পায়। এবার যে রচনা শৈলী, কাঠামো, প্রকাশভঙ্গি সম্পর্কে ধারণা পায়। আর এটা কি হয়? সৃজনশীল রচনার দক্ষতা, অর্থাৎ সৃজনশীল কিছু লেখার প্রতি আমাদের একটা আ আকর্ষণ থাকে বা আমরা সেগুলো লিখতে পারি। নেক্সট হচ্ছে সংস্কৃতি ও জ্ঞান বৃদ্ধি। সংস্কৃতি ও জ্ঞান বৃদ্ধি। বিভিন্ন ধরনের উপকরণ পড়ার ফলে শিক্ষার্থীরা নানা সংস্কৃতি, ঐতিহ্য এবং বিজ্ঞান সম্পর্কিত তথ্য জানতে পারে। এটি তাদের জ্ঞান ভান্ডারকে আরো সমৃদ্ধ করে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে সংস্কৃতি, ঐতিহ্য, বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে পারি। যখন আমরা বিস্তৃত পাঠ করি, তখন কি হয়? সেই পাঠের মধ্যে তার বিভিন্ন সেই লেখার মধ্যে জ্ঞান সেই লেখার মধ্যে বিভিন্ন ধরনের যে সামাজিক যে ঐতিহ্য বা কোনো সাংস্কৃতিক যে সাংস্কৃতিক যে বৈচিত্র্যপূর্ণতা বা বৈচিত্র্যময়তা বা বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন তথ্য, এগুলো কি হয়? আমরা জানতে পারি এবং আমাদের জ্ঞান ভান্ডার এতে আমাদের জ্ঞান ভান্ডার বৃদ্ধি পায় বা সমৃদ্ধ হয়। ঠিক আছে? যেমন আমরা যেমন ছোট গল্প পড়ি আর একটা বড় গল্প পড়ি। ছোট গল্পের মধ্যে বড় পার্থক্য এটাই যে ছোট গল্পের মধ্যে যে ঘটনাটা আছে সেই ঘটনাটার একটা রেশ থেকে যায়। কিন্তু আমরা অন্তর্নিহিত অর্থ কিন্তু আমরা বুঝতে পারি। আর বড় কোনো প্রবন্ধের মধ্যে এখানে রেশ থাকে না। এটা টোটালি একটা ঘটনা ১ম থেকে শেষ পর্যন্ত যা হয় তার একটা উপসংহার থাকে। ঠিক আছে? তো দুটো লেখার মধ্যে
মধ্য থেকেই আমরা কিন্তু বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করি। তবে বেশিরভাগটা যখন আমরা জ্ঞান অর্জন করি সেটা হচ্ছে বিস্তৃত পাঠ। যখন পাঠটা অনেক বড় থাকে, সেই পাঠের মধ্যে অনেক তথ্য থাকে, অনেক কিছু জানার থাকে। নেক্সট হচ্ছে মনের মনের প্রসারণ। মনের প্রসারণ অর্থাৎ বিস্তৃত পাঠ শিক্ষার্থীদের মননশীলতার বিকাশ ঘটায়। মননশীলতার বিকাশ ঘটায় বলতে এটা পয়েন্ট করা যেতে পারে। পয়েন্টটা হয়তো মনে হচ্ছে পয়েন্টটা একটু দুর্বল। আপনি এটা পয়েন্ট করতে পারেন মননশীলতার বিকাশ। তো মননশীলতার বিকাশ ঘটায় অর্থাৎ কি? যে আমাদের মানসিক চিন্তা, চেতনা, অনুভূতি এগুলোর একটা বিকাশ ঘটায়, বৃদ্ধি পায়। আপনি আজ থেকে ১০ বছর আগে যে গল্প পড়েছেন, আপনি এখন যদি সেই গল্পটা আবার পড়েন, দেখবেন যে সেই গল্পের মধ্যে গল্পের ভাবনাতে একটা পরিবর্তন এসেছে। বা ১০ বছর আগে আপনি যে গল্পটা পাঠ করেছেন, যেভাবে পাঠ করেছেন, যে অর্থ আপনার মনে এসেছে, আজ যখন পাঠ করবেন সেই গল্পের সেই অর্থই আসবে, কিন্তু সে আর নতুন কিছু তথ্য আপনি মনে হবে বা নতুন তথ্য খুঁজে পাবেন। তাহলে কেন হচ্ছে? কারণ আমাদের মনের মননশীলতার বিকাশ ঘটেছে। আমাদের মনটা তো অস্থির। অতএব আমরা যখন চিন্তা ভাবনা করি সেগুলো সবগুলো প্রভাব মনের মধ্যে থাকে। এভাবে কি হয়? আস্তে মনের একটা বিকাশ ঘটে। ঠিক আছে? তো এতে মননশীলতার বিকাশ ঘটে যখন আমরা বিস্তর পাঠ করি, এবং তাতে কি হয়? চিন্তাধারা একটা প্রসারিত হয় এবং নতুন ধারণা গঠনে সাহায্য করে। নতুন ধারণা অর্থাৎ নতুন কিছু শব্দ, নতুন কিছু তথ্য নিয়ে যখন নতুন কিছু চিন্তা করার চেষ্টা করি, সেই চিন্তা ভাবনা করতে এই যে বিস্তৃত পাঠের যে জ্ঞান বা অভিজ্ঞতা সেটা আমাদের কাজে লাগে। আত্মবিশ্বাস বৃদ্ধি। আত্মবিশ্বাস অর্থাৎ নিজের প্রতি নিজের বিশ্বাস, যেটা খুবই ইম্পর্টেন্ট বর্তমান সময়ে। কারণ নিজের প্রতি নিজের বিশ্বাসটা যদি আমাদের না থাকে, তাহলে আমরা কোনো আহ বিষয়ের প্রতি আমাদের কোনো আগ্রহ থাকবে না, গুরুত্ব থাকবে না, এবং সর্বোপরি যদি নিজের প্রতি বিশ্বাস না থাকে তাহলে কোনো কিছু শেখার প্রতি মনই থাকবে না। ক্রমশ আমরা দুর্বল হয়ে পড়ব। তাই আত্মবিশ্বাস বৃদ্ধির ক্ষেত্রে একটা বিস্তৃত পাঠ বিশেষভাবে সাহায্য করে। কিভাবে সাহায্য করে? নতুন শেখার প্রতি আগ্রহ বৃদ্ধি করে, জ্ঞান অর্জন বৃদ্ধি করে, শব্দ গঠন ক্ষমতা বৃদ্ধি করে, মননশীলতা বৃদ্ধি করে, অভিজ্ঞতাকে বৃদ্ধি করে, পঠনের পঠন দক্ষতাকে বৃদ্ধি করে, বাচন শৈলীকে বৃদ্ধি করে। এর ফলে কি হয়? আত্মবিশ্বাস বেড়ে যায়। এই আত্মবিশ্বাস যখন বাড়ে, তখন আমরা কি হই? আরো বিভিন্ন বিষয়ের প্রতি আগ্রহী হয়ে পড়ি, এবং বিভিন্ন বিষয়ের প্রতি আমরা আরো আহ আরো দক্ষতা অর্জন করতে পারি, বা সেই প্রতি উম, একটা 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 আগ্রহ থাকে, জানার প্রতি একটা আগ্রহ থাকে। নেক্সট হচ্ছে মনোযোগ ও ধৈর্য বৃদ্ধি। মনোযোগ ও ধৈর্য বৃদ্ধি। নিয়মিত পড়ার মাধ্যমে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখার ক্ষমতা এবং ধৈর্য বাড়ে। এটি তাদের অন্যান্য কাজেও ইতিবাচক প্রভাব ফেলে। অর্থাৎ যে আমাদের দেখবেন যে এখন অল্প সময়ের মধ্যে আমরা ধৈর্য হারিয়ে ফেলি। কোনো একটা কাজ করতে শুরু করেছি, সে কাজ করার ফলে একটা ধৈর্য নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি, সে ধৈর্যটা আমরা হারিয়ে ফেলি। কিভাবে হারিয়ে ফেলি? কারণ কাজের প্রতি কোনো উৎসাহ থাকে না। আমাদের বিভিন্ন ধরনের চিন্তা আমাদের মাথায় এসে ভিড় করে। আমাদের মনোযোগ এক জায়গায় স্থির থাকে না। এতে কি হয়? ধৈর্য থাকে না। তো এবং ধৈর্যকে বাড়ানোর জন্য বাড়ানোর জন্য এই যে বিস্তৃত পাঠ বা বড় কোনো পাঠ, সেগুলোকে যদি আমরা নিয়মিত পড়ি, নিয়মিত চর্চা করি, সবই চর্চার বিষয়। নিয়মিত যদি চর্চা করি এই বিস্তৃত পাঠ বা বিভিন্ন বিস্তৃত লেখাগুলোকে নিয়ে, তবে আমাদের মধ্যে ধৈর্য বৃদ্ধি পাবে, মনোসংযোগ বৃদ্ধি পাবে, মনোযোগ বৃদ্ধি পাবে, এবং একটা ইতিবাচক প্রভাব আমাদের মধ্যে থাকবে। দেখবেন বর্তমান সময়ে তরুণ সময়ে এখন এখন প্রত্যেকের মধ্যে একটা ধৈর্য ধরার ক্ষমতা কিন্তু অনেকটাই আমাদের মধ্যে সেভাবে নেই, বা কিছুতেই কারো হয়তো কোনো পড়াশোনা করছেন, একটা নির্দিষ্ট সময় পর একটা মনের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়ে যায়। ঠিক আছে? তো এগুলো কি বিভিন্ন ধরনের, যদি আপনি যদি প্রতিদিন নিয়মিত একটা চর্চা করেন, একটা প্রস্তুতি যদি চর্চা করেন,
একটা তার প্রতিদিনই যদি একটা নিয়ম করে এটাকে অনুশীলন করেন, তাহলে বিস্তৃত পাঠ পড়ার প্রতি একটা আগ্রহ, পড়ার প্রতি যদি একটা আপনার অনুশীলন থাকে, পড়ার প্রতি যদি অনুশীলন থাকে, তবেই কিন্তু মনোযোগটাকে আপনি বাড়াতে পারবেন বা ধৈর্যটাকে বৃদ্ধি করাতে সক্ষম হবেন। নেক্সট হচ্ছে মনের বিনোদন। আমরা তো বিনোদন চাই। আমাদের যেমন শারীরিক একটা বিনোদন চাই, মানসিক একটা বিনোদন চাই এবং সামাজিক দিক থেকেও আমরা একটা বিনোদন চাই। অর্থাৎ মনেরও একটা বিনোদন চাই। বই পড়া শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে সাহায্য করে। আমরা যখন অনেক সময় কি করি, মেন্টাল স্ট্রেস থাকে বা মানসিক প্রচন্ড চাপ থাকে, অস্থির চিত্ত থাকে বা আমাদের টেনশন, যাকে আমরা বলছি টেনশন, টেনশন আমাদের মধ্যে থাকে, তখন কি করি আমরা, তখন আমাদের কোনো কিছু কাজ করতে ভালো লাগে না বা একটা একটা অস্থিরতা পরিবেশ তৈরি হয়। যে এই অস্থিরতা কাটানোর একমাত্র উপায় হচ্ছে মানসিক চাপকে কমানো, টেনশনকে কমানো। তো কিভাবে কমানো যায়? এটা নিয়মিত কৌ বিভিন্ন ধরনের কৌশল প্রয়োগ করা হয় বা নিয়মিত বিভিন্ন ধরনের আ যে উম বিভিন্ন ধরনের কৌশল, বিভিন্ন ধরনের যে অভ্যাস, এই যে মনকে নিয়ন্ত্রণ করার যে একটা অনুশীলন বা প্র্যাকটিস যদি ঠিকমতো করা যায়, তবেই মনটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। তবে এক্ষেত্রে বিস্তৃত পাঠ মনটাকে অনেকটা নিয়ন্ত্রণ বা মানসিক চাপ কমাতে অনেকটা সাহায্য করে থাকে। এটি কি করে? যেমন একটা পাঠ পড়ছেন কোনো একটা গল্প, উপন্যাস, তাহলে এই পাঠ করার মধ্য দিয়ে আপনার মনের একটা মনের যে খিদের আনন্দ, সেটা আপনি অনুভব করছেন। প্লাস তার সঙ্গে কি হচ্ছে, একটা মানসিক চাপটা কমে যাচ্ছে এবং আমাদের একটা আ ভালো লাগার একটা অনুভূতি তৈরি হয়ে যাচ্ছে। বা একটা আস্তে আস্তে মনের একটা সচেতনতা স মান সেটা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে? তো এই যে বিনোদনের যে গুরুত্ব বা তাৎপর্য, সেটা হচ্ছে মিশ্রিত পাঠের মধ্যে রয়েছে। যেগুলো আমাদের মিশ্রিত পাঠের মধ্য দিয়ে আমরা এইসব অভিজ্ঞতা বা এইসব আ তথ্যগুলো, আ গুরুত্ব ব এইসব বিষয়গুলো আমরা লাভ করতে পারি বা এইসব বিষয় আমরা পাই। ঠিক আছে? ১০ টা পয়েন্ট আছে। আপনার এগুলাকে নিয়ে যদি একটু আলোচনা করেন, তাহলে নতুন অনেকগুলো পয়েন্ট আপনার মধ্যে তৈরি হবে। ঠিক আছে? খুব একটা কঠিন নয় এটা। খুবই সহজ একটা বিষয় যে বৃত্ত পাঠটা কি? বৃত্ত পাঠ হচ্ছে এমন একটা পাঠ, যদি আপনি এর সংজ্ঞা একটা লেখেন, পয়েন্ট করেন যে সংজ্ঞা, তাহলে আপনি নিজেই সংজ্ঞা করতে পারবেন যে বৃত্ত পাঠ বলতে এমন একটি পাঠকে বোঝানো হয়েছে যে পাঠের পরিধি বা পরিধিটা একটি বিস্তৃত আকারে থাকে এবং যে পাঠের মধ্য দিয়ে যে পাঠের পাঠ পঠনের মধ্য দিয়ে আমরা কোনো একটি অভিজ্ঞতা অর্জন করতে পারি, দ কোনো একটি একটি অভিজ্ঞতা অর্জন করতে পারি। আমরা কি করতে পারি? আমরা সেখান থেকে বিভিন্ন ধরনের জ্ঞান, দক্ষতা, সামগ্রিক শিখন প্রভৃতি আমরা অর্জন করতে পারি। এভাবে একটা সংজ্ঞা এখানে দেওয়া যেতে পারে। তবে ৫ নম্বরের জন্য বেশি কিছু লেখার দরকার হয় না। কারণ এখানে ১৫০ ওয়ার্ডের মধ্যে করতে হবে। তো এখানে যে পয়েন্ট গুলো দেওয়া আছে, যদি আপনি মোটামুটি দেখেন, হ্যাঁ, ১৫০ ওয়ার্ডের বেশি হবে। কিন্তু পয়েন্ট করে যখন লিখবেন, তখন ২-১ লাইন বাদ পড়বে। সেক্ষেত্রে ১৫০ ওয়ার্ডের মধ্যে মোটামুটি চলে আসবে।